আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। যে লক্ষ্য করি প্রশ্নটা উপস্থাপন করলাম, যে এখানে আমি প্রশ্নটা উপস্থাপন করেছি, ছোট ছোট লেখা, তাই না, বোঝা মুশকিল, তারপরেও বুঝিয়ে দিচ্ছি। এখানে কিছু তথ্য আছে। এই তথ্যে বিবরণ, এটা হচ্ছে 2017 সালের সমাপনী, মানে 2018 সালের প্রারম্ভিক, আর এটা হচ্ছে 31শে ডিসেম্বর 18। তার মানে কি, এটা প্রারম্ভিক আর এটা সমাপনী তথ্য দেয়া আছে। এই তথ্যের আলোকে এইখানে আবার কিছু সমন্বয় আছে। ক নম্বরে বলেছে যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপরে অবচয়ের পরিমাণ নির্ণয় করো। যন্ত্রপাতির ডেলিভারি ভ্যান কত আছে দেখি। এখানে যন্ত্রপাতি আছে 30,000, এই 30,000 এখানে চলে যাবে পরে। 30,000 যন্ত্রপাতির মূল্য, তার উপরে অবচয় হবে 10%। আবার এই যেটা ডেলিভারি ভ্যান কিনেছে, এই যে তিনি 1/7/2018 তারিখে কারবারের জন্য 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে, যার উপরে 10% অবচয় হবে হাফ বছরের, কারণ 1/7 6 মাসের অবচয় হবে। তাহলে আমাদের এখানে ক নম্বরে বলেছিল যন্ত্রপাতি আর ডেলিভারি ভ্যানের উপরে অবচয় নির্ণয় করতে। যন্ত্রপাতির উপরে এই 30,000 টাকার উপরে পূর্ণ বছরের হবে 10%, 3,000 টাকা, আর ডেলিভারি ভ্যান এই 20,000 টাকার উপরে হাফ বছরের হবে 1,000 টাকা, 10% হারে। আচ্ছা, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সমাধান করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, প্রথমে যন্ত্রপাতির অবচয় 30,000 প্রশ্নে দেওয়া ছিল টাকা, এটা 10% হিসাব করে কত হবে, 3,000 টাকা হবে। এবার ডেলিভারি ভ্যানের অবচয়, ডেলিভারি ভ্যান প্রশ্ন দেওয়া ছিল যে 20,000 টাকার একটা ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে 2019 সাল রাজশাহী বোর্ডের প্রশ্নটার আমি সমাধান করাচ্ছি। এখানে বলা ছিল ডেলিভারি ভ্যান কেনা হয়েছে 1/7/2018 তারিখে 20,000 টাকার, আর 10% অবশ্যই ধরতে হবে। তো ইন্টু 10% ইন্টু এই যে 20,000 টাকার ইন্টু 10% ইন্টু 6/12 হবে, কারণ হাফ বছরের হবে। 1/7/2018 বলেছিল, সেই জন্য এটা সমাধান করলে আমরা পাবো 1,000 টাকা। এই দুইটা মিলে মোট উত্তরের মোট অবচয় হচ্ছে 4,000 টাকা। এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে কি বলেছিল সেটা দেখ। তো এই যে উদ্দীপকের খ নাম্বার পড়ি। খ নাম্বারে বলেছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, বা সমাপনী মূলধন নির্ণয়ের নিয়ম হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তবে একসাথে নির্ণয় করব। এই অঙ্কে এইগুলি হচ্ছে প্রারম্ভিক, এগুলি হচ্ছে সমাপনী। তো প্রারম্ভিক সম্পদগুলি আগে লিখব, তার নিচে প্রারম্ভিক দায় লিখব, তারপর দুটো পার্থক্য প্রারম্ভিক ও সমাপনী মূলধন হবে। যাই, এখানেও কিছু তথ্য আছে, এগুলিও পড়বো। তো আমি যাই, ধাপে ধাপে করার চেষ্টা করি। এই যে এভাবে ছক অঙ্কন করব। সম্পত্তি সমূহ প্রারম্ভিক সমাপনী। সম্পদ এখানে কি কি ছিল মনে আছে? হাতে নগদ, ব্যাংক জমা, যন্ত্রপাতি, সেগুলো আমরা লিখবো একে একে। প্রশ্নে যেগুলো ছিল ওগুলো লিখবো। এই যে নগদ তহবিল ছিল, প্রথমটা প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে। ব্যাংক জমা ছিল প্রারম্ভিকে ছিল, আর সমাপনীতে ক্রেডিট ছিল 10,000। তা সমাপনীটা বসবে না, কারণ ওখানে ক্রেডিট লেখা ছিল, সেই জন্য ওটা দায় পাশে বসবে। এরপরে আরো ছিল যন্ত্রপাতি। যন্ত্রপাতি 30,000 টাকা প্রথমে ছিল, স্থায়ী সম্পদ, তো তাই ওই 30,000 টাকা শেষে থাকবে। স্থায়ী সম্পদ যদি ক্রয় বিক্রয় না করা হয় তাহলে প্রথমে যা থাকে শেষেও তাই থাকে। এরপরে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 40,000, এটাও শেষে থাকবে 40,000। এরপরে আরো সম্পদ ছিল মজুদ পণ্য, প্রশ্নে দেয়া আছে 20,000 আর 65,000। এছাড়া আরো ছিল দেনাদার, মানে প্রাপ্য হিসাব 40,000, আর এখানে আছে 60,000। এছাড়া ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে 1/7 তারিখে 20,000 টাকার। এখন 1/7 তারিখে যদি ডেলিভারি ভ্যান ক্রয় করা হয় তাহলে সেটা কিন্তু ব্যবসায় প্রথমে থাকবে না, শেষে থাকবে, তাই শেষে লিখব। এইবার আমরা কি করব, এগুলো যোগ করে লিখব। সম্পদগুলো যোগ করে এখানে লিখব, এই সম্পদগুলো যোগ করে এখানে লিখব। সবগুলো যোগ করে আমি একটু দ্রুত লিখলাম, এই টাকাটা হবে। এই সব যোগ করে এই টাকাটা হবে। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য।
এখন এখান থেকে এটা হচ্ছে মোট সম্পদ বলতে পারি, এখান থেকে দায় সমূহ বাদ যাবে। এই অঙ্কে দায় ছিল, একটা ব্যাংক জমাতিরিক্ত আছে আর প্রদেয় হিসাব আছে। তো প্রদেয় হিসাবটা আগে লিখি, ব্যাংক জমাতিরিক্ত আগে আগে লিখলে হবে, শেষের ঘরে লিখতে হবে। ব্যাংক জমাতিরিক্ত শেষের ঘরে থাকবে, প্রথমে ব্যাংক জমা ছিল। আর 8 আছে পাওনাদার মানে প্রদেয় হিসাব। প্রারম্ভিক ছিল 50,000, সমাপনী ছিল 75,000। আর প্রদেয় বিল ছিল এই অঙ্কে, প্রদেয় বিল 25,000 আর 35,000, আর নাই। ভালো করে লক্ষ্য করি, দায় পাশে 3টা দায় ছিল। ব্যাংক জমাতিরিক্ত ছিল শেষের ঘরে, ক্রেডিট লেখা ছিল অঙ্কে। আর পাওনাদার, প্রদেয় বিল, এগুলো ছিল। তো এগুলো আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি, কারণ এটা থেকে এগুলো মাইনাস করে এখানে লিখবো, এটা থেকে এগুলো মাইনাস করে এখানে লিখবো। তাহলে সম্পদ থেকে দায়সমূহ বিয়োগ করে প্রারম্ভিক মূলধন হবে, আবার সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়সমূহ বিয়োগ করে সমাপনী মূলধন হবে। এবার কি করব, এটা থেকে মাইনাস এত বিয়োগ করে কত হয় সেটা এখানে লিখবো। আবার এই টাকা থেকে মাইনাস এত 3টায় বিয়োগ করে যা হয় এখানে লিখবো। এই যোগ বিয়োগ গুলো অবশ্যই আমরা ক্যালকুলেটরে করবো। অর্থাৎ এই টাকা থেকে এই 2টা মাইনাস করে এটা পেলাম, এই টাকা থেকে এই 3টা মাইনাস করে এটা পেলাম। তাহলে এই প্রারম্ভিকের ঘরে যেটি বের হলো, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করে যেটা হলো সেটা সমাপনী মূলধন। এক লাইনে বের হলো, তাই না? এই যে প্রারম্ভিক ও সমাপনী মূলধন, এটা হচ্ছে প্রারম্ভিক, এটা হচ্ছে সমাপনী। ব্র্যাকেটে লিখবো সম্পত্তি ও দায়ের পার্থক্য। শেষে অবশ্য আমরা একটা ডাবল দাগ দিয়ে দিতে পারি, অঙ্ক যেহেতু খ নাম্বার শেষ হলো, তাই না? প্রারম্ভিক ও সমাপনী মূলধন এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। তো আবার আমরা উদ্দীপকে ফিরেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। তো লাভ লোকসান বিবরণী নির্ণয়ের মাধ্যমে নিট মুনাফা বের হবে, নিট মুনাফা অথবা নিট ক্ষতি। এখন একতরফা দাখিলা পদ্ধতিতে নিট মুনাফা নির্ণয়ের নিয়ম হচ্ছে বিশেষ করে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন, এবং আয় থাকলে আবার যোগ হবে, ব্যয় থাকলে বিয়োগ হবে। তো এখন এই তথ্যের আলোকে প্রারম্ভিক মূলধন আমরা বের করেছি, তাই না? তো প্রারম্ভিক মূলধনে বের করেছি, সমাপনী মূলধনে বের করেছি খ নাম্বারে। তো ওইগুলো এখন কাজে লাগবে। তো যাই হোক, অঙ্ক করার জন্য এই নিচের সমন্বয়গুলো আমরা ওই পাশে নিয়ে যাব। এই যেমন ডান দিকে সমন্বয়গুলো রেখে দিলাম, আর এখানে ছক অঙ্কন করে এইটুকু আমাদের উত্তর, ওটা প্রশ্নের অংশ। উপরে 3টা লাইন লিখবো, কোম্পানির নাম, লাভ লোকসান বিবরণী আর তারিখ। এখানে শুরুটা হবে কি দিয়ে? শুরুটা হবে সমাপনী মূলধন দিয়ে। আমরা যেমন এই নিট লাভ নির্ণয়ের সময় এক মালিকানা কারবারের ক্ষেত্রে শুরু করতাম, মনে আছে? যে ই দিয়ে শুরু করতাম, কি দিয়ে? বিক্রয় দিয়ে শুরু করতাম, তাই না? এখানে সমাপনী মূলধন দিয়ে শুরু হবে। সমাপনী মূলধন প্রশ্ন ওই যে আমরা খ নাম্বারে বের করেছিলাম 2,55,000 টাকা লিখবো। এর সাথে উত্তোলন যোগ হবে, কিন্তু উত্তোলন 2 ধরনের আছে, পণ্য উত্তোলন আছে আবার নগদ আছে। এই যে লক্ষ্য করি, রায়হান প্রতি মাসে 2,000 টাকা করে উত্তোলন করে। তাহলে এক মাসে যদি 2,000 হয়, 12 মাসে হবে 24,000। তো নগদ উত্তোলন লিখবো 24,000, পণ্য উত্তোলন লিখবো, এই যে পণ্য দ্রব্য উত্তোলন করেছে 5,000 টাকার। তো 24,000 আর 5,000 যোগ করে হলো 29,000 টাকা। এই অঙ্কে আরো 2টা আয় এখানে লিখতে হবে। একটা হচ্ছে বিনিয়োগ ছিল অঙ্কে, কিন্তু বিনিয়োগ 10% 40,000 টাকা ছিল। তাহলে এখানে আমরা লিখবো যে বিনিয়োগের সুদ 40,000 টাকার 10% 4,000 টাকা হবে। এই অঙ্কে আর একটা আইটেম আছে, যে এখানে এই যে সমন্বয় বলা আছে অগ্রিম প্রদত্ত ভাড়া 5,000 টাকা। ভাড়া যদি অগ্রিম প্রদত্ত হয় তাহলে সাধারণত ভাড়া থেকে বিয়োগ হয়, কিন্তু ভাড়া তো নাই, বিয়োগ করার কোনো অপশন নাই। তাই অগ্রিম ভাড়াটা এখন আয় পাশে লিখতে হবে। তাই অগ্রিম ভাড়া এখানে লিখবো আমরা। ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে আয়ের মধ্যে লিখবো, কারণ ব্যয় অগ্রিম বিয়োগ হয়, বিয়োগ করার আইটেম নাই, তাই উল্টা দিকে লিখলেই হয়, সেজন্য আয় পাশে লিখবো। এই যে 5,000 টাকা অগ্রিম ভাড়া। এবার এইগুলো যোগ করে শেষে লিখবো। আচ্ছা, এবার এই ছিল আমাদের আয় সমূহ। এই দুটো যোগ করি, এটা আর এটা যোগ করে এখানে লিখলাম। এটার কোনো নাম হবে না, এখান থেকে ব্যয় সমূহ বিয়োগ হবে। এখন এই অঙ্কে ব্যয় বলতে এক মালিকানা কারবারের মতো না, একটু আলাদা। এখানে ব্যয় বলতে এই যে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন,
তারপরে হচ্ছে কি যে যদি অন্যান্য অনাদায়ী পাওনা টাওনা থাকে সেগুলি লিখবো। আচ্ছা, এখানে ধরবে না, বাকিটুকু আমি নিচে তো জায়গা নাই, পরের স্লাইডে যাচ্ছি, তোমরা এক পেজে করবে। এই যে আমি এখানে বাকিটুকু লিখবো। বিয়োগ সমূহের মধ্যে লিখবো, প্রথমে লিখবো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা কিন্তু খ নাম্বারে বের করেছিলাম, এই 1,55,000 টাকা খ নাম্বারে বের করেছিলাম। এরপরে লিখবো অতিরিক্ত মূলধন কি আছে এই অঙ্কে। এই যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে 15,000 টাকা সরবরাহ করেন, তাহলে এটা কিন্তু অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন বলে এই 15,000 টাকা লিখবো। আবার বকেয়া বেতন আছে, বকেয়া বেতন এই যে 4,000 টাকা, সেটা লিখবো। এরপরে এই যে আরেকটা আইটেম আছে, দেনাদারের 5,000 টাকা আদায় যোগ্য নয়, ওটা লিখবো। অনাদায়ী পাওনা বলে 5,000 টাকা লিখবো। আর একটা কথা বলেছে, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। তো অবশিষ্ট দেনাদার মানে কি, আমাদের একটা দেনাদার কিন্তু প্রশ্নের উপরে দেয়া আছে, সেখান থেকে এই 5,000 বিয়োগ করে যা থাকবে তার উপরে 5% হিসাব করে লিখবো অনাদায়ী পাওনার সঞ্চিতি এই 2,750 টাকা। তার এটা যোগ করে এখানে লিখবো। আচ্ছা, তাহলে অনাদায়ী পাওনা যা ছিল তার সাথে অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ হবে, আর অনাদায়ী পাওনার সঞ্চিতিটি হিসাব করতে হবে দেনাদার যা ছিল তার উপরে, তার সেখান থেকে এটা বিয়োগ করে যা থাকে তার উপরে 5%। আর কিছু আছে, হ্যাঁ আরো আছে অবচয়, যন্ত্রপাতির ডেলিভারি ভ্যানের অবচয়। ও ক নাম্বারে তো পেয়েছিলাম, যন্ত্রপাতির অবচয় সম্ভবত 3,000 টাকা পেয়েছিলাম ক নাম্বারে, আর ডেলিভারি ভ্যানের অবচয় পেয়েছিলাম সম্ভবত 1,000 টাকা। ক নাম্বারে কিন্তু বের করেছিলাম আমরা, ক নাম্বারে, এই প্রশ্নের ক নাম্বারে। এই দুটো যোগ করে এখানে লিখবো। এবার কি করব, আমাদের ব্যয় পাশ লেখা শেষ। 1 2 3 4 5টা আইটেম যোগ করে নিচে এই পাশে লিখবো। 1,85,750 যোগ করে পেলাম। এবার নিচে একটা দাগ দিব। এখন উপরে কিন্তু একটা আইটেম ছিল ওই আগের পেজে, ওটা কিন্তু উপরে আছে, কারণ তোমরা যারা 100 করবে তাদের তো উপরে থাকবে, কিন্তু আমাদের এখানে জায়গা ছিল না আগের পেজে। তাই আগের পেজে যে মোট আই পাশের যে আইটেম ছিল, যে যোগফলটা ছিল, তার সাথে এটা মাইনাস করে আমরা এখানে লিখবো। মাইনাস করে প্লাস ফিগার যদি হয় তাহলে লাভ, আর যদি মাইনাস ফিগার হয় তাহলে ক্ষতি। এখানে প্লাস ফিগার হয়েছে কারণ ওইটা বড় ছিল, বড় থেকে ছোট বিয়োগ করে বেশি আছে, তার মানে এটা হচ্ছে মুনাফা। আমরা বলতে পারি এটা হচ্ছে নিট মুনাফা। এইভাবে আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে নিট মুনাফা নির্ণয় করতে পারি লাভ লোকসান বিবরণী প্রস্তুতের মাধ্যমে। এখানে একটি বিষয় আমি আবারও বলছি শিক্ষার্থীদের, সেটি হচ্ছে এই যে বাম দিকের এই ছকের মধ্যে যেটা লিখছি সেটা হচ্ছে উত্তর, ডান দিকের এই অংশটা হচ্ছে উদ্দীপকের অংশ। আমরা এটা হেল্প নিয়ে আমরা এটা সমাধান করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।